রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতো উল্টাপাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। 100 মার্ক অর্জন করেছে, এখন প্রত্যেকদিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া। বংশের মুখে চুনকালি মাখানোর জন্য যেরকম একজন কুলাঙ্গারই যথেষ্ট, ঠিক একইভাবে বিএনপি রাজনীতির মুখেও চুনকালি মাখানোর জন্য ওই একজন কুলাঙ্গার রাশেদ খানই যথেষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে এই কুলাঙ্গারকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা টহল দেয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে বলে হুঙ্কার ছড়েছেন পিপিনুল। এই পিপিনুল আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, রাশেদ খান হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, এবং এই পিপিনুলকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এখন বেশ ধরনের অস্বস্তি বিরাজ করছে। আমাকে বাঁচান বলে যখন উত্তরা থেকে চিৎকার করতেছিল, তখন আপনার পাশে কারা দাঁড়াইছিল? যারা আপনার পাশে দাঁড়াইছিল তাদের বিরুদ্ধেই দাঁড়ায় গেলেন। আপনাদের উপরে যখন আক্রমণ হয়েছিল, আহত হয়েছিলেন, তখন আপনাদের চিকিৎসার জন্য কারা পাশে এসে দাঁড়াইছিল? যারা পাশে এসে দাঁড়াইছিল তাদের বিরুদ্ধে আজকে দাঁড়ায় গেলেন। এই রাশেদ এবং নুরুর জ্বালায় সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত ঢুকতে পারতেছে না। এগুলো এখন এই লেভেলের এখন চাটামি আর দালালি, মানুষকে মুখে যা আসে মানে তাই বলতেছে। দেশের প্রধান জনগণের সাথে মিথ্যা কথা বলতে পারে, বেইমানি করতে পারে, সেই সরকার আপনাদেরকে কি দিবে? প্রথমেই বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এখন বলে আমরা ভয়ে বলছি যদি আমরা ইলেকশনটা না হয় পিছায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন, দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আমরা টহল দেয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে বলে হুঙ্কার ছড়েছেন পিপিনুল। এই পিপিনুল আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, রাশেদ খান হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, এবং এই পিপিনুলকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এখন বেশ ধরনের অস্বস্তি বিরাজ করছে। আমি প্রায় বলার চেষ্টা করেছি, এই রাশেদ এবং নূরকে তৈরি করেছে মূলত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিশেষ বিশেষ ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিশেষ উদ্দেশ্যে ভাইরাস হিসেবে তাদেরকে আনা হয়েছে। তথা সরকার কোনো বিপাকে আছে, পিপিনুল রাশেদদেরকে সামনে এনে তাদের মাধ্যমে জাতির কাছে বিভিন্ন ধরনের তথ্য ভাইরাস ছড়ানো এবং ওটার উপরে ভিত্তি করে তাদেরকে ফোকাস করে বিএনপি জামাতের রাজনীতিটাকে নাই করে দেওয়ার একটা চক্রান্ত ছিল। আমরা অনেক সময় মানবিক মূল্যবোধের কারণে, সিম্পেথির কারণে আমরা তাদের প্রতি সমর্থন জানিয়েছি, ভালোবাসা প্রকাশ করেছি, এটা রাজনৈতিক পরিভাষার কারণে হয়েছে। কিন্তু আপনি দেখেন, আওয়ামী লীগ যখন এই পিপিনুলদেরকে তারপরে রাশেদদেরকে তৈরি করেছে, তখন তাদেরকে শুধুমাত্র সামনের ফোকাসে আনতো, মাঝে মাঝে মেহেন্দি সাফাদি ইস্যুকে কেন্দ্র করে, মাঝে মাঝে আপনার রাজনৈতিক নিজেদের দলের মধ্যে ভাঙাচোরাকে ইতিহাস তৈরি করে। যেমন রাজনৈতিক দলকে আওয়ামী লীগ ভাঙতো কিভাবে? যেমন রেজা কিবরিয়া সাহেবকে দিয়ে এই নূরের দল ভাঙানো হলো একবার, এটা আলোচনায় রাখানোর জন্য, আর কিছুই না। আবার দেখা গেছে ফারুক সাহেবদেরকে, আমতারেকদেরকে ভিন্ন জায়গায় আবার নিয়ে যেত শুধুমাত্র এই পিপিনুল এবং নূরদের ভাঙাচোরার জন্য। আবার দেখা গেল এই পিপিনুল এবং নূরদেরকে, রাশেদদেরকে দিয়ে আজকের তাদের মাধ্যমে চরমনার পিসাবকে মাঝে মাঝে গালিগালাজ করাতো। এরকম বিভিন্ন ক্যারেক্টারে তাদেরকে তখন গ্রো আপ করানো হতো। একটা সময় আমি তাদের বিভিন্ন বক্তব্য দেখতাম, সে বক্তব্যে এরকম যে মানে তারেক রহমান বিহীন বাংলাদেশ, বিএনপি বিহীন বাংলাদেশ, এক বাক্যে তারা জনতার এত হৃদয়ে পৌঁছার জন্য এমন এমন কিছু বক্তব্য দিতেন, মনে হয় এদেশ থেকে বিএনপি টিএনপি সব শেষ হয়ে যাবে। আজকে ঠিক বিএনপি হয়তো দুইটা কারণে এই পিপিনুলদেরকে আবার জায়গা করে দিয়েছে। এক, বিগত আওয়ামী লীগের সেই সময়ের ভাইরাসগুলো বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ বক্তব্য রেখেছে, ওই বক্তব্য রিটার্ন ব্যাক ওদের আচরণের মাধ্যমেই ওদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছে এই সরকার। যেমন এই পিপিনুল, তারপরে রাশেদ, ওরা বিভিন্ন ধরনের অযাচিত বক্তব্য দিবে, যা বিএনপির একজন বিজ্ঞ প্রজ্ঞাবান রাজনীতিবিদ বক্তব্য রাখে না, সেই বক্তব্যগুলোকে ওদের মাধ্যমে দেওয়া হবে। কারণ বিএনপি যারা করে, যারা সত্যিকার রাজনীতিবিদ, তারা তো এরকম অশ্রব্য ভাষা ব্যবহার করতে পারে না। তাই তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যাতে করে জাতি ক্ষিপ্ত হয়ে ওদের উপরে এরকম ভৎসনা কিংবা খারাপ ভাষায় ওদেরকে চিহ্নিত করে, এবং ওদের রাজনীতি কিন্তু শেষ করে দিয়েছে। আমি সেজন্য তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতাও জানাই যে না, আপনি এক অর্থে সঠিক রাজনীতি করেছেন, যে যার দায়িত্ব পাওয়ার উপযুক্ত তাকে দিয়ে সেই কাজটা কিন্তু করাচ্ছেন। আপনি কিন্তু এক ঢিলে দুই পাখি মারছেন। এই বিপিনুর, রাশেদ, ওরাই তো আপনার চরম শত্রু ছিল এক সময়, আপনি ওদের দিয়েই ওদেরকে ঘায়াল করে দিচ্ছেন। যেটা যদি পার্সপাতি থাকতো বিপিনুর এবং এই রাশেদদের, তাহলে হয়তো ওরা এই মানুষের ফাঁদে পাড়া দিয়ে নিজের জীবন ধ্বংস করতো না। নিজেও দেখে যে চোখের সামনে বিএনপির বড় বড় মন্ত্রী মিনিস্টার থাকা সত্ত্বেও, বিএনপির বড় বড় স্পোকম্যান থাকা সত্ত্বেও, তারা জামাত শিবির কিংবা কাউকে এরকম একটা হুমকি দেয় না যে আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে, মানে গুম করে ফেলবে। সেই বিএনপির মতো নেতারা সাহস পায় না বা বলে না। সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য হয়তো তাদের ভাষার প্রয়োগটা ওইরকম হয় না, কিন্তু পিপিনুল
কিন্তু সেই ভাষা ব্যবহার করে ফেলেছে। এজন্যই বলছি তাদের ভাষার মাইর দিয়েই তারেক রহমান ওদেরকে শেষ করবে, একটা কারণ। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে ওই যে এক ঢিলে দুই পাখি মারা, সেটা হচ্ছে সরকার যে মাঝে মাঝে বিপাকে থাকে। সরকার যাদেরকে ঘায়েল করতে চায়, সরকারের এখন এন্টি কারা? জামাত শিবির। তো এই জামাত শিবিরকে যদি সত্যিকার অর্থে দমন করার বিশেষ কোনো মাধ্যম থাকে যেখানে বিএনপি ইনভলভ হইতে চায় না, সেই জায়গাটাতে এই ধরনের উচ্ছিষ্টভোগী অখাদ্যদেরকে দিয়ে কিছু বক্তব্য প্রয়োগ করানোর মাধ্যমে ইস্যু ক্রিয়েট করা, আর কিচ্ছু না। এদের দুইজনের একজনের মন্ত্রণালয় চালানো, দেশ চালানো, 5টা মানুষ চালানো, বক্তৃতা দেওয়া, সুন্দর করে আচরণ করা, সমাজের মানুষের ভালোবাসা অর্জন করার বিন্দুমাত্র যোগ্যতা অভিজ্ঞতা নেই, একেবারে গ্যারান্টি। দেখেন না রাশেদ হেঁটে যায়, হাত খান উঠায়, হাতও ঠিক মতো ওঠে না, পেট আগে পিঠ পরে, হাত পিছনে না সামনে, মানুষ তাদেরকে দেখলে ঠিক মতো হাত না। একটা ঘটনা ভাই, এই ঘটনাটা নিয়ে একটু আলাপ করতে চাই। নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি আমির হামজা সাহেবের কথা বলবো। এর মধ্যে মামলা মোকদ্দমা হয়ে গেছে, ওনার গাড়ির উপরে আক্রমণ হয়েছে, উনি নিজেও ব্যথা পাইছে, এবং 302 ধারা যে অ্যাটেম্প টু মার্ডার সে মামলাটা করছে, আসামির নাম দিছে অনেকের, ওই আসামি ধরা পড়লো কিনা সেটা পরের কথা। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমাদের রাশেদ খান বিরাট প্রতিবাদী কণ্ঠ, তো ভাই ওনাকে রুখা যাচ্ছে না। আমার তো মনে হয় বিএনপির মধ্যে এত বড় নেতা নাই। উনি কি গুপ্ত বিএনপি ছিল? গণ অধিকার পরিষদ না কি যেন নাম ছিল, ওনাদের দলের নামটাই তো গণ অধিকার পরিষদ ছিল। এই দলে কয়জন ছিল? 3 জনের নাম বলতে পারবেন না কেউ। প্রথম ভিপি নূর সাহেব আর আমাদের রাশেদ খান, ও আরেকজন আছে আম তারেক, ওইখান থেকে বাইরে হয়ে গেছে। ওই বাইরে হওয়ার সময় ভাই উনি একটা দামি কথা বলছিল, যতই পাগলামি করুক না কেন মাঝে মাঝে সত্য বইলা ফেলে ভাই। 2 লক্ষ টাকার একটা মামলা কই থেকে জানি চান্দা ফান্দা তুলে আনছিল, বিকাশে নগদে সব আইনা ওই নূর সাহেবের হাতে দিছিল। কিন্তু নূর সাহেব বলে যে ওই টাকাটা হারিয়ে গেছে। কিন্তু এরপরে দেখা গেছে নূর সাহেবের মানি ব্যাগ মোটা, এবং উনি এরে 500, 1000, 2000, 3000 লোনও দিতেছিল এবং সবাইকে বিরিয়ানি খাওয়াইতেছিল, মন ফুরফুরা। মানে ওই টাকাটা মাইরা দিছে আম তারেক সাহেব, এই অভিযোগটাই করছে সেই ভিপি নূরকে নিয়ে। আর ভিপি নূরের যে দলটা চলতো ওইটা কিন্তু ওই বিকাশের টাকা নিয়েই চলতো। অনেকেই তো দাবি করতেছে বিদেশ থেকে যে এরা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দল চালাইছে। আজকে ক্ষমতার সঙ্গে যায়া সব ভুইলা গেছে। ভুইলা যায়েন না, ভুইলা যায়েন না, ভুইলা গেলে অসুবিধা। হ্যাঁ অসুবিধা তো। এই দুনিয়াতে সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় ঘৃণিত ব্যক্তি কে জানেন? যে মানুষটি আপনার কাছ থেকে সহযোগিতা পায়া, আপনার শিক্ষায় দীক্ষায় নিজের পায়ের দাঁড়ায়া, আপনাকে ব্যবহার করে নিজের পায়ে দাঁড়ায়া একটা টাইমে আপনার বিরুদ্ধেই দাঁড়ায়া গেল। হ্যাঁ আপনার বিরুদ্ধেই দাঁড়ায়া গেল, আপনার মান ইজ্জত নিয়ে খেলা শুরু করলো। সেই মানুষটি হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় ঘৃণিত এবং সবচেয়ে বড় মুনাফিক মানুষ। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে ছিল, তখন তাদের কি আচরণ দেখছেন? তখন কিন্তু বিরোধী দলের ছত্র ছায়ায় ছিল। আমাকে ভাসান, আমাকে ভাসান যখন বলছিল, কারা বাঁচাইতে গেছিল? আমাকে ভাসান, আমাকে ভাসান বলে যখন উত্তরা থেকে চিৎকার করতেছিল, তখন আপনার পাশে কারা দাঁড়াইছিল? যারা আপনার পাশে দাঁড়াইছিল তাদের বিরুদ্ধেই দাঁড়ায় গেলেন। আপনাদের উপরে যখন আক্রমণ হয়েছিল, আহত হয়েছিলেন, তখন আপনাদের চিকিৎসার জন্য কারা পাশে আইসা দাঁড়াইছিল? যারা পাশে আইসা দাঁড়াইছিল তাদের বিরুদ্ধে আজকে দাঁড়ায় গেলেন। হায় হায় কি বলেন, দেখেন কথা শুনেন। কুষ্টিয়ায় একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হোক, সেটি আমির হামজা চেয়েছিল। আমার কাছে মনে হয় সারা দেশে আলোচনায় আসার জন্য পরিকল্পিতভাবে সেখানে সংঘর্ষ সৃষ্টি করেছে আমির হামজা। আমির হামজা রক কাটায় পারদর্শী। চিন্তা করেন কি কথাটা কইলো এখন, আমির হামজা রক কাটে। চিন্তা করেন কাকে কি বলতে হবে সেটাও জানে না। আবার শুনেন তার এই কথাটা। পরিকল্পিতভাবে সেখানে সংঘর্ষ সৃষ্টি করেছে আমির হামজা। আমির হামজা রক কাটায় পারদর্শী। তার এই মসজিদে খুতবা দেওয়ার প্রয়োজন নাই, ওয়াজ মাহফিল করার প্রয়োজন নাই, যেটি রাশমিকার প্রেমিক আমির হামজা, তাই না? কুষ্টিয়ায় রাশমিকার প্রেমিক আমির হামজা, হ্যাঁ এটা ঠিক বলছেন। উনি একবার ওয়াজে মজা করতে গিয়া এই রাশমিকার নামটা নিছিল। অনেক সুন্দরী তো কি জানি বলতে গিয়া তার নামটা সামনে আনছে। ওয়াজের সময় হয় কি ভাই, ওয়াজ চলতে চলতে মাঝরাইতে অনেকে ঝিমায়া যায়। ঝিমায়া গেলে কিছু রসের কথাবার্তা বলতে হয়, সেই রসাত্মক কথাবার্তা গুলা বলছে। ওইটাই উনি এখন ক্যাশ করতেছে যে রাশমিকার প্রেমিক বানায় দিল। আবার নাকি উনি রক কাটে। চিন্তা করেন, ভিপি নূরও কিন্তু বহুত কঠিন কঠিন কথা বলছে। উনি ছিল মজলুম মানুষ, কেন এতটা জালিম হয়ে গেল এই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করব। উনি কি বলতেছে, আমরা যদি আবার টহল দেওয়া শুরু করি, শব্দটা ইউজ করছে, টহল দেওয়া শুরু করি। টহল তো আর উনি দিবে না, কারা দিবে? পুলিশ টহল দেয়, র্যাব টহল দেয়, আর্মি টহল দেয়। টহল কথাটার সাথে তো প্রশাসনের সঙ্গে যায়। উনি কিভাবে টহল দিবে? উনি ওইটাই বুঝাইছে যে আমরা যখন টহল দেওয়া শুরু করব তখন কিন্তু আবার গর্তের মধ্যে লুকাইতে হবে, আবার গুপ্ত হয়ে যাইতে হবে, আর মাথা তুলতে পারবা না। ওই ব্যবস্থা কইরা দিমু। কিন্তু বাপ রে বাপ কি হেরম! এই দুইটা মানুষ ভাই একেবারে হুবাহুব ইনু আর মেননের মতো।
অতীতে আওয়ামী লীগ সরকার এই দুজনকে কেন রাখছিল একটু চিন্তা করে দেখেন। আওয়ামী লীগের যারা অরিজিনাল তারাও কিন্তু এতটা গর্জন করতো না যতটা গর্জন করতো ইনু আর মেনন। শেখ হাসিনা ওনাদেরকে কি কাজটা দিছিল? সারাদিন বেগম খালেদা জিয়াকে গালাগালি করতে হবে, ওনার দুর্নাম করতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুনি বলতে হবে, উনি যে মুক্তিযোদ্ধা না এটাও বলতে হবে, এবং লন্ডনে চলে যাওয়া তারেক রহমান সাহেবকে যা ইচ্ছা তাই বলতে হবে। তার মানে কি জানেন? ওনাদের কাজই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ধোলাই করা, এই মিডিয়াতে ধোলাই করা, প্রতিদিনই ধোলাই করতো। শেখ হাসিনা পাবলিকের টাকা এদেরকে বেতন দিয়ে এই কাজের জন্যই রাখছিল, নিজের দলের কাউকে দিয়া বলাইতো না, ওই ভাড়াটিয়া দুজনকে দিয়া বলাইতো। ঠিক তেমনি ভাই আজকে একই জিনিস দেখা যাচ্ছে, বিএনপি কিন্তু তার নিজের দলের কাউকে দিয়ে এসব বলাচ্ছে না, ওই ভাড়াটিয়া নেতা দিয়েই বলাইতেছে। ভিপি নুর সাহেব কিন্তু একজন মাননীয় মন্ত্রী এবং একজন এমপি এই পার্লামেন্টের, আর আমাদের আমির হামজা সাহেবও কিন্তু একজন এমপি, বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ নাই। উনি তো এমপি হিসেবে বলতে পারতো যে আরেকজন এমপির গাড়িতে কেন হামলা হলো, এটা বিচার হইতে হবে। ওইটা না বইলা আর উল্টা উস্কাইয়া দিতেছে যেন আমির হামজা তার ওই কুষ্টিয়া না যাইতে পারে। কিন্তু আমির হামজা সাহেব কি বলছে? এই কুষ্টিয়ার প্রধানমন্ত্রী আমি, রূপক হিসাবে কথাটা বলছে। কারণ কি জানেন? এই কুষ্টিয়াতে যে অঞ্চলে উনি দাঁড়াইছে, এই আসনে যতটা বরাদ্দ আসবে সরকারের পক্ষ থেকে উনার মাধ্যমেই আসবে, আর উনি যে উন্নয়নটা করবে ওইটা বুঝাইতে গিয়া সহজ সরল ভাষায় বলে ফেলছে আমি হচ্ছি আপনাদের প্রধানমন্ত্রী। এটাকেই কিন্তু এই দুজনে ক্যাশ করছে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর কানের কাছে যায় বলতেছে, হায় হায় দেখেন এখনই বলে উনি প্রধানমন্ত্রী, তার মানে আপনাকে প্রধানমন্ত্রী মানতেছে না। এরা কিন্তু কয়েকদিন পর আপনাকে একবারে ফেলে দিবে, তারাই প্রধানমন্ত্রী হয়ে যাবে জোর কইরা। এখনই দাবায় দিতে হবে, এখনই তাদের মুখ চাইপা ধরতে হবে। তবে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই ইনু মিনুদের কথা থেকে, এবং এর মধ্যে জিএম কাদের সাহেব নামে গেছে মাঠে। হ্যাঁ ভাই, জিএম কাদের সাহেব বলতেছে ভারতে না গেলে অনেক বড় ভুল করবে আমাদের প্রধানমন্ত্রী। ভারত কি জিনিস এটা তো আমি জানি, আমি তাদের সঙ্গে কাজ কাম করছি, আমি চিনি তাদেরকে। ভারতে না গেলে বহুত বড় ভুল করবে, ভারত বহুত বড় একটা দেশ। একটা ইন্টারভিউর মধ্যে দেখলাম একজন মহিলার সাথে কথা বলতেছে, প্রায় 45 মিনিট কথা বলছে। ওই 45 মিনিটের মধ্যে না হইলো ভাই 20 বার বলছে ভারত অনেক শক্তিশালী দেশ, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, নাহলে বাংলাদেশ বহুত বড় ভুল করবে। এই বয়ান তৈরি করতেছে, ইদানিং মুখ খুলতেছে। বেশি না ভাই, আর 1-2 সপ্তাহের মধ্যে দেখবেন বিরাট বড় একটা কার্ড খেলবে। সেটা কি? জঙ্গি কার্ড। অলরেডি বলা শুরু করে দিছে এই দেশে আল কায়দা আছে, এই দেশে জঙ্গি আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি এই প্রশ্ন করা হয়, সাংবাদিকরা যখনই উনাকে জিজ্ঞাসা করে উনি কিন্তু এটার উত্তর দেয় না, হাইটা চলে যায়। কি উত্তর দিবে? আপনাদের মনে আছে না ওই যে হোলি আর্টিজান গুলশানের ওই ঘটনাটা? ওইটা কিন্তু দাদাদেরই তৈরি নাটক ছিল। ওরকম নাটক কিন্তু আবার হবে, খুব তাড়াতাড়ি হবে। কেন এই কথাগুলো বলতেছি? এই জঙ্গি ট্যাগ যদি দেওয়া যায় এবং এই যে আল কায়দা যেটা বলা হচ্ছে, তার মানে এইসব নাটকগুলা খুব তাড়াতাড়ি সামনে আসতে যাচ্ছে। এগুলা বইলা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। পরে যখন আপনারা দেখবেন সামনে, তখন নিজেরই মনে পড়বে হ্যাঁ এগুলো তো শুনছিলাম, তার মানে ঘটনা সত্যি। কেন এটা করা হচ্ছে? দেখেন, জঙ্গি বলতে আল কায়দা বলতে যাই কিছু বলেন না কেন, দাড়ি টুপি পাঞ্জাবি এরকম একটা দৃশ্য চলে আসে না? জিন্সের প্যান্ট, এখানে চুলের আটি বাঁধা, গলার মধ্যে চেইন ঝুলতেছে, হাতের মধ্যে ব্রেসলেট ঝুলতেছে, এরকম কাউকে নজরে পড়ে? এরকম কারো চিত্র মনের মধ্যে পড়ে যখন আল কায়দা আর জঙ্গি বলে? না, এরকম চিত্র মনের মধ্যে ফুইটা উঠে না। ফুইটা যেটা উঠে ওইটা দাড়ি টুপি ফুইটা উঠে। যার জন্য ওই জঙ্গি ট্যাগ, ওই আল কায়দা ট্যাগ এখনই বলা শুরু করছে, এবং ভবিষ্যতে দেখবেন এই নাটকগুলা সামনে আসবে। কিন্তু কথা হচ্ছে এই নাটক কি খাওয়াইতে পারবেন? খাওয়াইতে পারবেন না। দেশ চেঞ্জ হয়েছে, বদলাইছে তো ভাই, মানুষ প্রতিবাদ করতে শিখে গেছে। কেন পারবেন না? খুবই সহজ অঙ্ক। যদি আপনারা গণভোটের অধিকার না দেন, তাহলে তো জামাতে ইসলামের রাজনীতি ধ্বংস হয়ে যায়, এনসিপির রাজনীতি ধ্বংস হয়ে যায়। 11 দল বলতে তো কিছুই থাকে না, বাংলাদেশে আর কোনো দলই তো থাকে না, ওই বাকশালের মতো হয়ে যায় তো আবার। কিন্তু সেটা কি হইতে দিবে? নিশ্চয়ই না। জামাতে ইসলাম 11 দল যে কোনো উপায় হোক এই অধিকার ছিনায় আনবে, কারণ রাজনীতিতে টিকা থাকার জন্য এই অধিকার ছিনায় আনতে হবে। রাজনীতিতে টিকা থাকার জন্য গণভোটের অধিকার জামাত ইসলাম যে কোনো উপায় হোক আইনা ছাড়বেই, আপনারা রুখতে পারবেন না। আপনার যেমন আছে আই হ্যাভ এ প্ল্যান, উনাদেরও কিন্তু একটা প্ল্যান আছে, যেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। আর এই 26-এর মধ্যেই কিন্তু গণভোটের অধিকার আদায় হবে, যে কোনো অ্যাঙ্গেলে হোক আদায় হবে। যদি আদায় না হয়, বিরোধী দল বলতে এই দেশে আর কিচ্ছু থাকবে না। আর সেটা কি জনগণ হইতে দিবে? নিশ্চয়ই হইতে দিবে না। আমরা তো ভাই নতুন একটা বাংলাদেশ চাই, আর নতুন বাংলাদেশের চাবি হচ্ছে সেই গণভোট। আর এই চাবিটা এখন মাননীয় প্রধানমন্ত্রীর পকেটে, এই চাবিটা জনগণের হাতে দিয়ে দিতে হবে।
দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।